বাংলাদেশের শ্রম বাজারে অশনি সংকেত। বাংলাদেশের শ্রম বাজারে অশনি সংকেত মানব জমির পত্রিকার প্রথম পাতার সংবাদ। এতে বলা হয়েছে যে বন উজাড়, কার্বন লিগমনের ঝুঁকি এবং পরিবেশের ভারসাম্য নষ্টগত কারণ দেখিয়ে মালয়েশিয়ায় পাম তেলের আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। এর দেওয়া এই নিষেধাজ্ঞার উপর মামলা করেছিল দেশটি, কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থা WTO একটি প্যানেল কর্তৃক চলতি মাসের শুরুতে দেয়া মামলা রায়ে পরাজিত হয়েছে মালয়েশিয়া। গত কয়েক বছর ধরে, বিশেষ করে করোনা মহামারীর পর থেকে নানাধিক কারণে দেশটির পাম অয়েল খাতে উৎপাদনে ঘাটতি ছিল, ফলে বিদেশি শ্রমিকের সংখ্যাও আগের চেয়ে কমেছে। তবে চলতি বছর শ্রমিক ঘাটতি কমানোর জন্য আবার বহির্বিশ্ব থেকে শ্রমিক নিয়োগ করেছিল মালয়েশিয়া। কিন্তু পাম তেলে ইউর এই নিষেধাজ্ঞার পর মনে করা হচ্ছে যে রাতারাতি তাদের শ্রমিক ঘাটতি কমবে না। এমনিতে বাংলাদেশের রিমান্ড সহ মালয়েশিয়ার শ্রম বাজার নানা অভিযোগে জর্জরিত থাকলেও বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক মানুষ শ্রমিক হিসেবে মালয়েশিয়া গিয়েছে। তাই মালয়েশিয়ায় বর্তমান পরিস্থিতির প্রভাব বাংলাদেশের শ্রম বাজারেও পড়তে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ঢাকায় বৈধ রেস্তোরাঁয় আছে মাত্র 134টি। এটি প্রথম আলোর প্রথম পাতার খবর। এখানে বলা আছে, সরকারের সব সংস্থা প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র নিয়ে ঢাকায় রেস্তোরাঁ ব্যবসা করছে মাত্র 134টি প্রতিষ্ঠান। এর মধ্যে রাজধানীর 2 সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে 128টি রেস্তোরাঁ। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশাপাশি ঢাকা জেলায় 5টি উপজেলা রয়েছে। সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ, এই 5 উপজেলার মধ্যে শুধু সাভারে 6টি রেস্তোরাঁয় লাইসেন্স রয়েছে। যদিও আইন অনুযায়ী রেস্তোরাঁ ব্যবসা করতে হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের ডিসি কার্যালয় থেকে অনুমতি ও লাইসেন্স নেয়ার পাশাপাশি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, পরিবেশে অধিদপ্তর, সিটি কর্পোরেশন ও সিভিল সার্জারির কার্যালয় থেকে ক্ষেত্র বিশেষ BSTI এর অনুমোদন ও ছাড়পত্র দিতে হবে। 20 মাস ধরে উচ্চ মূল্যস্ফীতি। বাংলাদেশ বণিক বার্তা প্রথম পাতার এই প্রতিবেদনে বলা হচ্ছে যে গত অর্থ বছরের পুরো সময় বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি 9% উপরে ছিল, কিন্তু চলতি অর্থ বছরের প্রথম 8 মাসেও এই ঊর্ধ্বমুখিতা বজায় রাখতে দেখা গেছে। সব মিলিয়ে টানা 20 মাস ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করায় নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তের জীবনযাত্রাও কঠিন হয়ে পড়েছে। দেশের অর্থনীতিতে 3 দশকে আর কখনোই এত দীর্ঘ সময় উচ্চ মূল্যস্ফীতি স্থায়ী হতে দেখা যায়নি। তবে বাংলাদেশের বর্তমান মূল্যস্ফীতির পিছনে স্থানীয় কারণে যে বৈশ্বিক পরিস্থিতি বেশি দায়ী করেছে সরকার। বলা হচ্ছে, রাশিয়া ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতা ও ডলারের বিনিময় হার বৃদ্ধি মূল্যস্ফীতি উস্কে দিয়েছে। এই সময় প্রায় বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশে একসাথে মূল্যস্ফীতি বাড়তে শুরু করে। এরপর 2022 সালে বিশ্ব বাজারে পণ্যের দাম আবার কমতে শুরু করে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসা শুরু করে। কিন্তু দেশের বাজারে এখনো এত কোনো প্রভাব দেখা যায়নি, বরং সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশ। কিন্তু দেশের বাজারে এখনো এর কোনো প্রভাব দেখা যায়নি, বরং সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশ। 5 বছর শহর থেকে গ্রামে ফিরে যাওয়ার হার বেড়েছে 20 গুণ। এটি ডেইলি স্টার পত্রিকার প্রথম পাতার খবর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ সমীক্ষা অনুযায়ী একসময় যারা জীবন ও জীবিকার তাগিদে শহরমুখী হয়েছিল, তাদের অনেকে এখন ক্রমবর্ধমান ব্যয়, নিরাপত্তাহীনতা ও চাকরির অভাবের কারণে শহর থেকে নিজ নিজ গ্রামে স্থানান্তরিত হচ্ছে। BBS সারা দেশে 3 লাখের বেশি পরিবারের উপর জরিপ করেছে এবং জরিপের ফলাফলে দেখা গেছে যে 2023 সালে প্রতি 1000 জনের মধ্যে 13.8 জন মানুষ গ্রামে ফিরে এসেছে। 2019 সালে এই ধরনের অভিবাসন বা স্থানান্তর প্রায় 20 গুণ বেড়েছে। নিত্যপণ্যের মূল্যস্ফীতি, খাদ্যাভ্যাস বদলেছে 70 ভাগ পরিবারের। এটি দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার খবর। এতে বলা হয়েছে, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রভাবে 70% পরিবার অনিচ্ছাকৃতভাবে তাদের খাদ্যাভ্যাসের ধরন পরিবর্তন করেছে। তবে মূল্যস্ফীতির চাপ ছাড়াও খাদ্যাভ্যাস পরিবর্তনের পিছনে কৃষি উৎপাদনের উচ্চ মূল্য, ফসল, গবাদি পশুর রোগ, পরিবারের সদস্যের উপার্জন হ্রাস, বন্যা ফসলের কম দাম ইত্যাদি প্রভাব
ছিল, তবে শুধু খাদ্যাভ্যাসে পরিবর্তন না, এর ফলে মানুষের সঞ্চয় কমে গেছে এবং ঋণ গ্রহণ করতে হচ্ছে। সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এক যৌথ পরীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ধর্মীয় শিক্ষায় আগ্রহ বাড়ছে, এটি মানব জমির পত্রিকার প্রথম পাতার খবর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস এক প্রতিবেদনের তথ্য ভিত্তিতে এখানে বলা হয়েছে যে 3 বছরের ব্যবধানে মাদ্রাসা শিক্ষায় 2.31 শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। একই সময়ে সাধারণ শিক্ষায় শিক্ষার্থীর অংশগ্রহণ কমেছে 2.25%। শিক্ষাবিদদের মতে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে সাধারণ শিক্ষায় খরচ বৃদ্ধি ও নানা সময়ে শিক্ষাক্রমের সংস্থার ফলে বিভ্রান্তির কারণে অভিভাবকদের মধ্যে সাধারণ শিক্ষার প্রতি অনীহা তৈরি করেছে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষায় খরচ কম হয়, অনেকে এই শিক্ষা বেছে নিচ্ছে। আড়ালে 40% অলস তরুণ। দেশের রূপান্তর পত্রিকার এই খবরে বলা হয়েছে, দেশে যেসব তরুণদের বয়স 15 থেকে 24 বছরের মধ্যে, তাদের প্রায় 40% এখন অলস বসে আছেন। বর্তমানে দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর 2/3 তরুণ, কিন্তু কোনো কাজের সাথে সম্পর্কিত না হয়ে ঘরে বসে থাকায় তারা এখন দেশের সম্পদ না হয়ে বোঝাতে পরিণত হচ্ছে। স্যাম্পল ভাইটার স্ট্যাটিস্টিক্সের সর্বশেষ জরিপ অনুযায়ী দেশের মোট 39.88% তরুণ কিন্তু অলস। জনগোষ্ঠীর কোনো শিক্ষা, প্রশিক্ষণ কিংবা কাজ নেই, আর এদের অধিকাংশই নারী। ছেলেদের মাত্র 18.35% অলস, আর মেয়েদের মধ্যে এই হার 60.85%। সরকারের নানা পদক্ষেপও ভাগেনি চালের বাজার। এটি সমকাল পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়েছে, বাংলাদেশ অভিযান, কোটি টাকার বেশি জরিমানা, এরপর শুল্ক ছাড়ের ঘোষণা। সবশেষে 30 প্রতিষ্ঠানকে 83,000 টন চাল আমদানির অনুমতি দেওয়ার পরও চালের দাম এখনো চড়া। রমজানে বেশিরভাগ নিত্যপণ্যের বাড়তি দরে এমনিতেই সাধারণ মানুষ দিশেহারা, তার মাঝে গত এক সপ্তাহে সব ধরনের চালের দাম বেড়ে যাওয়ায় বিপদে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর ব্যক্তিরা। তবে দাম বাড়ানোর এই প্রতিযোগিতায় যারা কলকাঠি নাড়ছেন, তারা একে অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছেন। খুচরা ও পাইকারি দূষকদের দূরছেন মিলারদের। তারা বলেছেন, রোজার সময় বাজারে চালের ক্রেতা থাকে কম, তাই দামও স্বাভাবিক থাকার কথা, তাই বাজারে সেই চিত্র নেই। তাদের দাবি, কোনো কারণ ছাড়াই মিলগেটে বস্তা প্রতি চালের দর 100 থেকে 150 টাকা বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। অন্যদিকে মিলারদের দাবি, দান সংকট। এর জন্য তারা দায়ী করেছেন মৌসুমী মজুতদারদের। তাদের ভাষ্য, কৃষকের কাছ থেকে কম দামে মৌসুমী ব্যবসায়ীরা ধান কিনে রেখেছেন, ফলে কৃষকদের কাছে ধান নেই। মিলরা বাধ্য হচ্ছেন বেশি দামে মজুতদারের কাছ থেকে ধান কিনতে। পেনশনের টাকা দিতে সরকার মরিয়া। এটি আজকের পত্রিকার প্রথম পাতার একটি খবর। এতে বলা হয়েছে, সর্বজনীয় পেনশন স্কিমে নাগরিকদের সারানি প্রত্যাশা অনুযায়ী চাঁদা জমা পড়ছে না। স্কিম চালু 6 মাস হয়ে গেলেও এখন পর্যন্ত মাত্র 27,000 মানুষ হিসাব খুলেছেন। এই অবস্থায় পেনশন স্কিমে সর্বস্তরে জনগণকে অন্তর্ভুক্ত করার জন্য তৎপর হয়ে উঠেছে সরকার। এর জন্য প্রচারে জোর দেওয়া হচ্ছে। পেনশন স্কিম বাস্তবায়নে 24টি নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়। তার মাঝে উল্লেখযোগ্য হলো, সিনেমা হলগুলোতে শুরুর আগে ও মধ্যবিত্তদের পেনশন স্কিমের ভিডিও দেখতে হবে। স্থানীয় কেবল ভিডিও নেটওয়ার্কে এ সম্পর্কিত টিভি স্কিল দিতে হবে। এমনকি মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে এ নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। 14 দলের ভাঙনের সুর, এটি কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়েছে, 14 দলের প্রধান শরিক আওয়ামী লীগের কাছ থেকে উপেক্ষার শিকার হয়েছে, যার মতো পথ চলা নীতি নিয়েছে শরিক দলগুলো। তারা মনে করেছে এখন আর 14 দল কার্যকর নেই। তবে শরিকরা কেউ নিজে থেকে জোট ছাড়ার ঘোষণা দিবে না। তারা যে যার সামর্থ্য অনুযায়ী নিজেদের মতো করে জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে কর্মসূচি পালনের চেষ্টা করবে। 14 দলের গুরুত্বপূর্ণ কেন্দ্রে কয়েকজন নেতা কালের কণ্ঠকে এমনটা জড়িয়েছেন বলে প্রতিবেদন উল্লেখ আছে। বিনিয়োগে ভাটা গ্রামীণ শিল্প, এটি নয়া দিগন্ত পত্রিকার একটি খবর। এতে বলা হয়েছে যে জাতীয় পর্যায়ে শুধু বিনিয়োগ করছে না, পল্লী এলাকায় ক্ষুদ্র শিল্প বিনিয়োগ ভাটা পড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যার মতে চলতি অর্থবছরের প্রথম 7 মাস জুলাই জানুয়ারি এ খাতে নন ঋণাত্মক প্রায় 8%। ব্যাংকাররা জানিয়েছে, শহরের চেয়ে গ্রামে অবকাঠামোর সুবিধা কম। শহরে যে হারে বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে, গ্রামে ওই হারে বিদ্যুৎ বিতরণ করা হয় না। এর বাইরে বিনিয়োগকারীদের বিনিয়োগ বিমুখিতে রয়েছে। সব মিলে গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ ভাটা পড়েছে। ভয়াবহ যানজটের শঙ্কা, এটি যুগান্তরের প্রথম পাতার একটি খবর। এখানে বলা হয়েছে, ভাঙাচোরা ও সৌর সড়ক